সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আজ আমরা কথা বলবো ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আমাদের আলোচক প্যানেলে আছেন হাইটেক পার্ক আইসিটি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আছেন আমাদের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, সংক্ষেপে যেটাকে ব্যাসিস বলা হয়, ব্যাসিসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুশফিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, চাইলে আমাদের এই আলোচনা আপনারা অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন, খুবই সংক্ষেপে। আমরা আলোচনায় ফিরছি। আমরা শুরুতে আলোচনায় বিকর্ণ কুমার ঘোষ আপনাকে দিয়ে শুরু করছি যে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল যে দিবস 12ই ডিসেম্বর, এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আসলে কতটা বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে আমরা কি বুঝি, ডিজিটাল বাংলাদেশটা আসলে কি? ধন্যবাদ জনাব ইকবাল করিম নিশান ভাই। আজকের দিনটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা একদিকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা 50 বছর আগে স্বাধীন হয়েছি। দ্বিতীয়ত আমাদের বিজয়ের মাস, বিজয়ের 50 বছর, এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয়েছিল এই দিনে 2008 সালের নির্বাচনী ইশতেহার ছিল আওয়ামী লীগের যে ডিজিটাল বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপ নেবে। এবং এই 2021 সালে আসলে কতটুকু ডিজিটাল হতে পেরেছি আমরা? আমি শুরুতেই শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 50 বছর আগে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। একই সাথে আমাদের 30 লক্ষ শহীদ, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের ইতিহাসের সবচাইতে মহিমান্বিত অর্জন, সবচেয়ে গৌরবময় অর্জন হলো আমাদের স্বাধীনতা। শ্রদ্ধা জানায় প্রায় 5 লক্ষ নারী, যারা তাদের জীবনের চেয়েও মূল্যবান তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের জাতির স্বপ্ন সোনার বাংলা, জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা, সেটির আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ। 2008 সালে আপনি যেমনটি বলছিলেন 12ই ডিসেম্বর তারিখে তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন যে আমাদের উন্নয়নের একটা মাইল ফলক আমরা 2021 সালে ক্রস করব। 21 সাল কেন? আমাদের স্বাধীনতার 50 বছর প্রায়। তো তখন তিনি বললেন যে আমরা 12 বছর পরে আমাদের অর্থনীতি হবে ডিজিটাল অর্থনীতি। আমরা একটি কৃষি নির্ভর লেবার বেসড অনুন্নত অর্থনীতি থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন সেই সময় অতটা ভালো বুঝিনি, কিন্তু আজ 12 বছর পরে এসে আমরা দেখলাম যে এটি একটি বাস্তবতা এবং বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি 12 বছর আগে কী ছিল এবং এখন কি হয়েছে, আমরা হয়তো পেয়েছি বলে আমরা বুঝতে পারছি না। আমার হার্ট যতদিন ভালো থাকবে ততদিন আমি বুঝবো না যে আমার হার্টের কি মূল্য। তো এখন আমাদের মাথাপিছু ইনকাম $400 থেকে এখন $2550 উন্নীত হয়েছে। তখন ব্রডব্যান্ড বলে কোনো কিছু আইডিয়া ছিল না আমাদের। এখন 12 কোটি মানুষ ব্রডব্যান্ড কানেক্টিভিটিতে আছে। আমি ওই প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমি এই প্রকল্পের পিডি হিসাবে দায়িত্ব পালন করেছি। দেশের 3800 ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি গিয়েছে এবং এর ফলে কি হয়েছে, বিগত 7 বছরে প্রায় 80 কোটি সার্ভিস দেওয়া হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। বটম আপ অ্যাপ্রোচ, নিচের দিক থেকে উপরের দিকে। এই 80 কোটি সার্ভিস যদি গ্রামের মানুষকে শহরে এসে নিতে হতো এবং তার জন্য প্রতিজনকে যদি 2 দিন করেও সময় ব্যয় করতে হতো, তাহলে তাদের 80,000 কোটি টাকা ব্যয় হতো। তার মানে এই টাকাটা সেভ হয়েছে। আপনি করোনার কথা চিন্তা করেন, বিগত 20 বছর আমরা সামাজিকভাবে দূরত্ব মেনে চলেছি, কিন্তু আমরা ডিজিটালি কানেক্টেড ছিলাম। প্রায় 4.5 কোটি স্টুডেন্ট প্ল্যাটফর্মে শিক্ষা, যদিও স্কুল কলেজ বন্ধ ছিল, কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু থেমে থাকেনি। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের বেশিরভাগ কাজই আমরা করি ফাইলে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে মানে গ্রাম এবং শহরের কিন্তু একটা বৈষম্য কিন্তু আসলে আমরা যদি মোটা দাগে যদি ভাগ করি এটা পার্থক্য থেকে যায় যে গ্রামের শিক্ষার্থী এবং শহরের শিক্ষার্থীদের মধ্যে একটা পার্থক্য ছিলই। ঠিকই বলেছেন আপনি। আপনি কিন্তু 68,000 গ্রামে তথ্যটা দিতে পারলেন না। এই যে ব্যবধানের কথা আপনি বলছেন, আমি অস্বীকার করছি না, ব্যবধান যে নেই তা আমরা বলছি না, কিন্তু আমরা বলছি
যে ব্যবধানটা ক্রমে আমরা কমানো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রমে আমরা কমানোর চেষ্টা করছি। এখন শহরের স্কুলের যে সমস্ত ভালো ভালো শিক্ষক, তাদের যে লেকচার, তারা যে পড়ায়, এটা কিন্তু ভিডিও দিয়ে ইউটিউবে আপলোড হচ্ছে এবং গ্রামের ছেলেমেয়েরা দেখছে। এখন কিন্তু ইন্টারনেটের দৌলতে, ইন্টারনেটের কল্যাণে যে কোনো ইনফরমেশান ছাত্রছাত্রী বা যে কারো হাতের মুঠোয় দিলে যে কেউ তার পাম টপে তার সমস্ত ইনফরমেশনগুলো রয়ে যাচ্ছে। কবে কোথায় কি ইনফরমেশন দরকার এগুলো কিন্তু রয়ে গেছে। মানে এখন 2009 সালের আপনি যদি কম্পেয়ার করেন, হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত যে এখনও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, বাট 2009 সালের সঙ্গে কম্পেয়ার করে যদি আপনি দেখেন, তখন মাত্র 10 লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এখন সেটি 13 কোটি, 13 কোটি, অর্থাৎ আমাদের বেশিরভাগ জনগণের এখন হাতের মুঠে হলো ইন্টারনেট। এবং আমরা এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটা যদি আমরা ভালোভাবে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, নলেজের প্রয়োজনে ব্যবহার করি, আমাদের ইনফরমেশনের প্রয়োজনে ব্যবহার করি, তাহলে একটা বড় ধরনের পরিবর্তন এসছে আমাদের টোটাল সমাজে। এটি কিন্তু আজ থেকে 12 বছর আগে ছিল না। মনে করেন যদি এই ব্রডব্যান্ড কানেক্টিভিটি না থাকতো, ইন্টারনেটটা না থাকতো, তাহলে কী হতো? একটা বড় ধরনের ডিজাস্টার হয়ে যেত। আমাদের এই কোভিডের সময় যে সবচেয়ে বড় প্রবলেমটা হতো সেটা হলো একটা গুজব উঠে যেত। গ্রামের মানুষ শুনতো যে ঢাকা শহরে কেউ আর বেঁচে নেই, ঢাকা শহরে শুনতো যে তার গ্রামের লোকজন সব মারা গেছে। তো এই যে গুজব থেকে আমরা রক্ষা পেয়েছি, এটা কিন্তু ইন্টারনেট এখানে একটা বড় ভূমিকা পালন করে। উল্টোভাবে বলতে পারি যে এই সোশ্যাল মিডিয়ায় গুজবটা অনেক বেশি ছড়াচ্ছে এবং এই গুজবের রিয়েকশনে আমরা অনেক সাম্প্রদায়িক অনেক ধরনের হামলা থেকে শুরু করে অনেক কিছুর কিন্তু আমরা পরিস্থিতির মোকাবেলা করেছি। আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে ফিরবো। আমরা যাচ্ছি একটু মুশফিকুর রহমান আপনার কাছে, যে আসলে ডিজিটাল বাংলাদেশ এবং 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইস্তেহারে ছিল 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার। এই ডিজিটাল বাংলাদেশ আসলে কি, ডিজিটাল বাংলাদেশের পথে আমরা আসলে কতটুকু অগ্রসর হতে পেরেছি? আপনি মাঠ পর্যায়ে কাজ করেন, আপনার মানে বিশ্লেষণটা আসলে কতটুকু? থ্যাংক ইউ। ডাক্তার বিকর্ণদা যেটা বললেন, উনি সরকারের পক্ষ থেকে বলেছেন সরকার কি কি উদ্যোগ নিয়েছে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার। আর আমরা আছি হচ্ছে প্রাইভেট সেক্টরে, আর পার্টিকুলারলি আমরা বেসিসে আছি, যেখানে হচ্ছে আমরা নেতৃত্ব দিচ্ছি এপেক্স বডি অফ আইটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। আমাদের প্রায় 1800-র উপর মেম্বার অর্গানাইজেশন আছে। আমরা খুব ক্লোজলি কাজ করি সরকারের সাথে। আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের মেম্বার অর্গানাইজেশনের ব্যবসাকে কিভাবে বৃদ্ধি করব, 1 নম্বর। 2 নম্বর, ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সরকারের যে টার্গেটগুলি আছে কাঁধে কাঁধ বিলিয়ে, যেমন $1 বিলিয়ন রপ্তানি ছিল 2019-এর দিকে, 18 শেষের দিকে। এখন এটা এসছে এই প্যান্ডামিকের মধ্যেও, যেটা বিকর্ণদা বলেছেন, বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার থাকাতে $1.3 বিলিয়ন আমরা উন্নতি হতে পেরেছি, যেটা আমাদের টার্গেট হচ্ছে 2025-এ প্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা সজীব হাসান জয় বলে দিয়েছেন $5 বিলিয়ন নেবেন সফটওয়্যার, আইটিএস এবং হার্ডওয়্যার রপ্তানির ক্ষেত্রে। আমাদের এই মুহূর্তে প্রায় 10 লক্ষ তরুণ তরুণী আইটি সেক্টরে ইনভলভ আছে। এই কথা বললে অনেকে হয়তো একটু অবাক হয়ে যান কিভাবে। আপনি আজকে যে এখানে প্রাইভেট সেক্টরে যে টিভিগুলি, স্টেশনগুলি করেছেন সরকারের থেকে, যে টেলিকম সেক্টর আছে, গার্মেন্ট সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল আছে, ব্যাংক আছে, প্রত্যেকটা খেয়াল করবেন প্রত্যেক জায়গাতে আইটি আছে, এনাবলিং সেক্টর। আর আমরা যারা আছি এই সেক্টরে, যারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি লোকালি এবং বাইরে, তারা হচ্ছে আর একটা ফিডার অর্গানাইজেশন, সব কিছু মিলে আমাদের। তাইলে সরকার আবার বলে দিচ্ছে কি আমাদেরকে, যে বাই 2025-এর মধ্যে শুধুমাত্র $5 বিলিয়ন রপ্তানি করলেও হবে না, সরকারের যে লক্ষ্য আছে সেটা হচ্ছে যে আরও এডিশনাল 10 লক্ষ কর্মী তৈরি করতে হবে। তাহলে আপনি যে অগ্রগতির কথা আমাকে বলেছেন, 1995 সালে যখন আমি বুয়েট থেকে বেরিয়েছি, আমরা একসাথে যখন ব্যবসা শুরু করেছি, আর আজকে যখন ফিরে তাকাচ্ছি, পার্থক্য অনেক। কিন্তু উনি বলেছেন যখন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবারের মতো আসলেন, তখন মাত্র আমাদের একটা সাবমেরিন কেবল ছিল, এখন আছে আমাদের সিমিও 4, সিমিও 5। একটা কেটে গেলে কি হতো, আর আমরা ইন্টারনেট পেতাম না, এখন সিমিও 5 আছে। শুধু তা না, ল্যান্ড ইন্ডিয়ার বর্ডার দিয়ে 6টা আইটিএস হচ্ছে, আরও একটা আসছে সাবমেরিন কেবল থেকে আসছে, দেখেন তারপরে হচ্ছে না। তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট হলো। এটা গেল ইনফ্রাস্ট্রাকচার সাইডে। এখন যখন কর্মীর সাইড থেকে বলবো আমার, তখন কতগুলি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, কতগুলি সরকারি ইউনিভার্সিটি ছিল। এখন শুধু তা না, কারিকুলাম অনুযায়ী বিভিন্ন কলেজগুলিতেও কিন্তু বিভিন্ন আমাদেরকে
আমরা বিভিন্ন কলেজগুলিতে কিন্তু আইটির জিনিসগুলিকে পড়াশোনাগুলি করা হচ্ছে, শেখ রাজিল ডিজিটাল ল্যাব তৈরি করা হচ্ছে, প্রচুর কর্মকাণ্ড করা হচ্ছে। সেই কর্মকাণ্ডতে অনেক দূর এগিয়ে গেছে। এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে, আমরা কি এখন বিশ্বের সমকাতারে এগোচ্ছি কি এগোচ্ছি না, এটা একটা আরেকটা প্রশ্ন। ডিজিটাল ডিভাইডে আরেকটা প্রশ্ন। কিন্তু যদি বলেন সক্ষমতার ক্ষেত্রে বা অগ্রগতির ক্ষেত্রে, হ্যাঁ আমি বলবো একজন বিজনেসম্যান হিসেবে, যেখানে আমরা আগে স্ট্রাগল করতাম সব কিছু, আমি পার্সোনালি কম্পিউটার অ্যাসেম্বল করেছি, ছোটোখাটো সফটওয়্যার বিক্রি করেছি, আমরা জানতাম না কী করতে। কিন্তু এখন যখন বলি একটা তরুণ ইউনিভার্সিটি থেকে বেরোয় আসবে করবেন, ওরা কিন্তু জানে যে স্পেসিফিক আমি কোন অ্যাপস তৈরি করব, একটা হেলথ সেক্টরে কাজ করব, বা আমি একটা ট্রাভেল সেক্টরে কাজ করব, করে কিন্তু সে তার বিজনেস এবং ডিরেকশনগুলি করতে পারে। সো মার্কেটও অনেক বড় হচ্ছে। সে সাথে আপনি ভালো করেই জানেন যে প্রায় 6 লক্ষ তরুণী কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছে। এটা হচ্ছে যে আফটার ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহৎ আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, সেটা আরও বড় হচ্ছে। তো এদিক থেকে যদি চিন্তা করেন, আমাদের তরুণীরা যদি আরও শিক্ষিত করতে পারে, সফট স্কিলগুলি ডেভেলপ করতে পারে, একটা আমি অপার সম্ভাবনার দিক দেখছি। ধন্যবাদ। সম্ভাবনা আসলে আমাদের অপার রয়ে সম্ভাবনার দিক যাচ্ছে। দেখছি। আমরা আবার বিক্রমদা আপনার কাছে ফিরছি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের চতুর্থ স্তম্ভ বলছি আমরা ইন্ডাস্ট্রি প্রমোশনকে, এবং এই ক্ষেত্রে আইসিটি বিভাগ আসলে যে কার্যক্রমগুলো নিচ্ছে এবং এই কার্যক্রম সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলাম যে কার্যক্রমটা কতটুকু সফল হচ্ছে বা কতটুকু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে, বা আমরা সফল হতে আর কতটুকু দেরি, এবং প্রতিবন্ধকতা আসলে কোথায়, আমরা স্বপ্ন পূরণের স্বপ্নটা আসলে আমাদের কোন জায়গাটায় আপনি যদি বলেন। ধন্যবাদ, আবার ধন্যবাদ জনাব নিশান ভাই। উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কখনো শেষ হয় না। শেষ হয় না। এবং এর পাশাপাশি আপনি যে কোনো উন্নয়ন প্রক্রিয়া বলেন, সেখানে ভালোর পাশাপাশি কিছু মন্দ দিক সবসময়ই রয়ে যায়। এই ইউনিভার্সে এমন কোনো কিছু নেই যেটা 100% পারফেক্ট, যার কোনো সমালোচনা নেই, এরকম কখনোই পাবেন না। তো আইসিটি ডিভিশন কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, এই সমাজের উন্নয়নে, আমাদের দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে অনেক দূর এগিয়েছে। তার ভিতরে একটি আপনি বললেন যে ইন্ডাস্ট্রি প্রমোশন। অবশ্যই ইন্ডাস্ট্রি প্রমোশনের ক্ষেত্রে সরকার যে কাজটি করেছে, সরকার মূলত আসলে তো শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রি নিয়েই লিমিটেড না। সরকারের কাজ হলো সারা দেশের উন্নয়ন, সার্বিক উন্নয়ন। তো এখানে আমাদের সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা ফোকাস করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটি হলো আমরা একটা আইসিটি ইকোসিস্টেম ডেভেলপ করতে চাইছি। জিনিসটা কেমন? প্রথমে হলো আমরা জোর দিয়েছি একেবারে শিশুবেলা থেকেই আইটি ইন্ডাস্ট্রি। একটা শিশু যখন বড় হবে, প্রাইমারি স্কুল থেকে সেই জন্য আইটি ল্যাঙ্গুয়েজের উপরে কিছুটা হলো ধারণা নিয়ে আসে। আগে আমার বয়স যখন 25 বছর, তখন আমি প্রথম একটা কম্পিউটার দেখলাম। এইটা যেন না হয়। এই বছর থেকেই ক্লাস 4 এবং 5-এ কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, এটা হলো কোডিং, শিশুদেরকে কোডিং শেখানো হবে। কীভাবে? আমরা যেমন ছোটোবেলায় ছড়ার মাধ্যমে বাংলা বর্ণমালা শিখেছি, ইংরেজি এ শিখেছি, এ ফর অ্যাপল, বি ফর বুক, এরকমভাবে তারা কোডিং শিখবে। এর উপরে আপনি জানেন যে হাই স্কুলে আইসিটি হলো কম্পালসারি, বাধ্যতামূলক। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 13,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছে, 13,000। এবং 2025-এর মধ্যে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে একটি করে ল্যাব হবে। এই ল্যাবে একদিকে যেমন কম্পিউটার শেখানো হয়, পাশাপাশি ল্যাঙ্গুয়েজে শেখানো হয়, বাংলা, ইংরেজি, এর পাশাপাশি আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ। উপরে যদি আপনি আরেকটা উপজেলাতে যেটা আমরা করছি সেটা হলো স্কুল অফ ফিউচার। এটি হলো পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক হাই স্কুলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সিস্টেম ফলো করে ফিনল্যান্ড। আমরা এই সিস্টেমটাকে কপি করে 300 স্কুলে আমরা শেখাতে যাচ্ছি। যদি এটা সাকসেসফুল হয়, তাহলে পর্যায়ক্রমে হয়তো আগামী 5 বছর বা 10 বছর আমরা উপজেলাতে কি করছি, একটি করে ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার, উপজেলা যে কমপ্লেক্স আছে ওখানে আরেকটা ফ্লোর উপরে তৈরি করা হবে। এখানে হাই এন্ডের চতুর্থ শিল্প বিপ্লব, এখন যা সমস্ত দুনিয়াকে ওলট পালট করে দিচ্ছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন কিনা ইন্টারনেট অফ থিংস, যেমন কিনা রোবোটিক্স, যেমন কিনা অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়ালিটি, ডেটা অ্যানালিটিক্স, এরকম আরও অনেক বিষয়। আমরা ওখানে 4-5টা খুব হাই এন্ডের ল্যাব করে দেবো উপজেলাতেই। এই হাই এন্ডের ল্যাবে যারা আইসিটিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চায় তাদেরকে আমরা ওখানে ট্রেনিং দেবো। এখন যে ট্রেনিংগুলো চলছে তার পাশাপাশি এখন যেমন খুব কমনলি
ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পেজ হোস্টিং, এগুলো খুব কমনলি চলে। তার পাশাপাশি এটা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা জেলাতে কমপক্ষে একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, এখান থেকে প্রশিক্ষণ পেয়ে যারা ব্যবসাতে যাবে তাদেরকে ব্যবসার জায়গাটা আমরা করে দেবো। সেই জায়গায় ল্যাব যেমন থাকবে, ব্যবসার জায়গা থাকবে, যারা স্টার্ট আপ হিসেবে আসবে ইউনিভার্সিটি পাস করে তারা ওখানে গিয়ে ফ্রি তাদেরকে স্পেস দেওয়া হবে, ফ্রি স্পেস, তাদের ইউটিলিটি ফ্রি, এবং পাশাপাশি তাদেরকে মেন্টরিং দেওয়া হবে। ইউনিভার্সিটির টিচার যারা তারা তাদেরকে গাইড করবে, তাদের যে আইডিয়া সেটা ঠিক আছে কিনা। যারা ইন্ডাস্ট্রি তারা দেখবে যে তার ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সে অনুযায়ী সে আগাতে পারছে কিনা। এবং সরকার থেকে আরেকটা বিষয় করা হবে, সেটি হলো তাদেরকে ফান্ডিং দেওয়া হবে, কারণ ট্র্যাডিশনাল ব্যাঙ্কগুলো তাদের ফান্ডিং দিতে চায় না, কারণ স্টার্ট আপটা খুব রিস্কি। এটা ধরেন 100টার ভিতরে হয়তো 10টা সাকসেস হয়, বাকিগুলো সাকসেস হতে পারে না। এই জন্য সরকার তাদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল এইভাবে দিচ্ছে। আমরা মনে করি যে এই স্টার্ট আপ সিস্টেমটা দিয়ে চায়নার মতো দেশ কিন্তু বহু দূরে এগিয়ে গেছে, এবং আমেরিকা তো গিয়েছে। আমেরিকাতে এখন যে বড় বড় কোম্পানিগুলো আপনি দেখেন, সে মাইক্রোসফট, অ্যাপল, গুগল, আমাজন, এটা সবই কিন্তু স্টার্ট আপ থেকে, মানে এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে, ট্র্যাডিশনাল না, মুদির দোকানের মতো না। এটা ধরেন আজকে আছে আমাদের বাংলাদেশেই আমরা কয়েকটা ইয়াং ছেলেকে, তাদের বয়স 20 থেকে 22-এর মধ্যে, আমরা 3-4 বছর আগে তাদেরকে ক্যাপিটাল দিয়েছিলাম ধরেন 2 থেকে 5 লাখ টাকা, এবং তাদের সঙ্গে ছিল 3 জন, 4 জন, 5 জন, 10 জন। এর ভিতরে অন্ততপক্ষে 15-20টা কোম্পানি ইতিমধ্যে তাদের দেশের বাইরে 4টা, 5টা, 6টা অফিস। কারো কারো এই মুহূর্তে তাদের সঙ্গে তাদের কর্মীর সংখ্যা 1000-এর উপরে। কারো কারো এই ক্যাপিটাল 2 লাখ টাকাতে হয়ে গেছে 200 কোটি টাকা উইদিন 3-4 ইয়ার্স। খুব দ্রুত গ্রোথ। তার মানে বিকাশ হচ্ছে। এই স্টার্ট আপগুলো আমাদের দেশের আইসিটিকে পুরোপুরি বদলে দেবে, বদলে এবং দিচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের প্রজন্ম বাঙালি, দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড, ভেরি ভেরি ট্যালেন্টেড। আমরা আশা করতে পারি আসলে আমাদের এই পরিবর্তনটা অনেক দ্রুত হচ্ছে, এবং আমরা এই ইকোসিস্টেমটা প্রপারলি অনেক করে দিতে পারি, যেতে পারবো। আমরা আপনার কাছে তাহলে আমাদের দেশ থেকে মুশফিক ভাই আপনার কাছে আরো অনেক বড় বড় কোম্পানি বেরোবে। আমরা আপনার কাছে ফিরবো আবার। আমরা একটু মুশফিকের কাছ থেকে শুনি যে আসলে সেক্টরে আপনি গল্প শুনছিলেন না, যে বিঘ্নতা বলছিলেন যে আসলে আইসিটি সেক্টরের বিকাশে আসলে চ্যালেঞ্জ আসলে কি। আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, এবং মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আসলে কাগজে কলমে অনেক কিছু থেকে অনেক ফারাক থাকে অনেক সময় আমরা দেখি। আসলে আপনারা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এবং এই বিকাশে আসলে আমাদের কি করা উচিত? ধন্যবাদ। বিকর্ণদা যেটা বলেছেন যে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, আমিও প্রথম বলেছি যে সম্ভাবনা অপার। যেমন আমি আজকে বিসিসের নির্বাচন আছে 26 তারিখে, আমি আমার নির্বাচনে দাঁড়াচ্ছি, আমি একজন ক্যান্ডিডেট। হ্যাঁ, একটা আমি অর্গানাইজেশন ভোট চাইতে গেলাম, বনানীতে ভোট চাইতে গেলাম। এন্ড সাচ এন ইন্টারেস্টিং থিং, একটা কোম্পানি প্রায় 250 কর্মী আছেন, সে কর্মী বলা ঠিক না, এমপ্লয়মেন্ট আছে আইটি। ওনারা প্রায় ছোট বড় 22টা কোম্পানির আমেরিকাতে ক্লিনিকের ব্যাক প্রসেস বিপিও করছেন, একেবারে এইচআর থেকে শুরু করে ওদের কল সেন্টার পর্যন্ত ম্যানেজ করছেন। ভদ্রলোক বলছেন অপার্জন এটা কিন্তু 2 থেকে 2,500 হয়ে যাবে একটা সেগমেন্টে, শুধুমাত্র প্রোগ্রামিং করে তা না, সেগমেন্টের জিনিসটাতে। তার মানে দেখেন, আইটি যদি দুটা করে নিয়ে হবে, একটা জিনিস বানাবেন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, একটা কঠিন জিনিস, ঠিক আছে, ওখানে যেতে আমাদের কিছুটা সময় লাগবে। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা সাবসেক্টরে সব কিছুতে হোরাইজেন্টাল আইটি আছে, এটা যে কোনো সেগমেন্টের, হেলথি হোক, এগ্রিকালচার, সব কিছুতে। এখন আমার প্রবলেমকে আমার সলভ করতে হবে, আপনার এখানে যে আইটি সে প্রবলেমটা সলভ করতে হবে লোকালি, সলভ করে আমাকে নেক্সটে এগিয়ে যেতে হবে। নাও সলভের ক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে, যখন সলভ করবেন তখন আপনার বেসিক কিছু নলেজ লাগবে। একটা হচ্ছে ডোমেন নলেজ, পার্টিকুলার জিনিসে জানতে হবে, এই ডোমেন নলেজ জানার। আর একটা হচ্ছে যদি আপনাকে এটাকে টপ আপ করতে হয়, অন্য কারো কাছে বিক্রি করতে হয়, তাহলে একটা সার্টেন সফট স্কিলও লাগবে। তাহলে দুইটা জায়গারই যদি ওই লেভেলে আমাকে নিয়ে যেতে হয়, এই জায়গাটুকুর কিন্তু এখনও ঘাটতি রয়ে গেছে। দেখবেন যে আমাদেরও খুব ভালো অঙ্ক জানে কিছু কিছু জায়গাতে, কিন্তু দেখা যাচ্ছে যখন কমিউনিকেশন, সফট স্কিল বলছি, কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রবলেমগুলি রয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু একদিনের না, এটা কিন্তু প্রাইমারি থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল, মানে এডুকেশন লেভেল পর্যন্ত আছে। সেখান থেকে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া কোলাবোরেশনের ব্যাপারটুকু আরও খুবই নিবিড়ভাবে জড়িত আছে। একটা সিম্পল উদাহরণ দেখায়, আমার মেয়ে এখন বাইরে একটা আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ছে, 4th ইয়ার থাকতে একটা সায়েন্টিফিক রাইটিং
করছে, তারা সায়েন্টিফিক রাইটিং কীভাবে করছে একটা অঙ্গতে, স্কুল থেকে ইউনিভার্সিটি থেকে বলে দিচ্ছে কী কী জিনিস করতে হবে, 8জন ইন্টার্ন কাজ করছে। ওখানে যে অর্গানাইজেশনটা আছে ওরা খুব হাই এন্ডের সায়েন্টিফিক রিসার্চে কাজ করছে। এই 20-21 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে কিন্তু ওরা ঠিকই কঠিন কঠিন কিন্তু রাইট আপগুলি লেখাচ্ছে। তার মানে দেখুন এই সাইড থেকে ওরা খুব ম্যাচিওর, আবার অর্গানাইজেশন ক্ষেত্রেও ম্যাচিওর। তার মানে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন একটা জায়গাতে, তাহলে আমার সার্টেন লেভেল এডুকেশন লাগবে, ম্যানেজমেন্ট স্কিলগুলিকে লাগবে, এই দুই জায়গাগুলি দক্ষ জায়গায় তৈরি করতে হবে। কোম্পানি যখন একটা ইন্ডিয়া, যখন আমরা চট করে কথা বলি ইন্ডিয়া, কিন্তু খেয়াল রাখতে হবে এখন টাটার মতো কোম্পানি ছিল, যে আমরা কতটুকু সক্ষমতা অর্জন করতে মানে সক্ষম হয়েছি এই সময়ের মধ্যে? এই সময়ের মধ্যে তো আমরা তো এগিয়েছি, কিন্তু শুধু একটা জিনিস মনে রাখলে হবে, আমাদের শুধু এগুলো হবে না, কেন আমাদের তো কম্পিটিশনে যেতে হবে। কম্পিটিশনে কারা আসছে? কম্পিটিশনে ভিয়েতনাম আসছে, খেয়াল করতে হবে। কম্পিটিশনে মালয়েশিয়া চলে যাচ্ছে, কম্পিটিশনে কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলি আসছে। সো এখনকার পৃথিবী, ঠিক আছে, আমি কতটুকু আগালাম, আগিয়ে যদি মনে করি যে কমপ্লেক্সেস আমি অনেক কিছু হয়ে গেছে, দেন সামবডি উইল কাম অ্যান্ড ওভারকাম আস। এখানে কিন্তু কোনো কিছু নাই। তার মানে আমার তরুণ প্রজন্ম মনে রাখতে হবে যে এখন কিন্তু মাল্টিপল স্কিল নিতে হবে। সবাই মনে করে আগে একটা স্কিল দিলে হতো। খেয়াল করবেন, সিম্পলি একজন ডক্টর, আগে একজন MBBS ডাক্তার হলে কিন্তু এনাফ ছিল। এখন কালপরমারি FCPS হলে, এখন FCPS হলেও হয় না, সাথে একটা MD লাগে, তাই না? তাহলে আমাদের এখানে কিন্তু মাল্টিপল স্কিল লাগবে। সো আমার এডুকেশন সেক্টর যেভাবে আসবে, এডুকেশন সেক্টর সে জায়গাতে একটু মডেলগুলি চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে যে আমরা যারা অর্গানাইজেশনে আছি, যদি মনে করি যে আমরা অর্গানাইজেশন বোথ ইন টার্মস অফ গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর নিজেকে আপস্কিল করতে হবে, আমাদেরকেও ধরে নিতে হবে আমাদের কম্পিটিশনে টিকে থাকলেও আমাদের সেই সক্ষমতা অর্জন করতে হবে। তাহলে এই যে কম্পিটিটিভ মনোভাবটা এডুকেশন সেক্টর, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর, এন্ড অফ দ্য ডেতে আপনাকে সিটিজেন সার্ভিস প্রোভাইড করতে হবে, সো দ্যাট টু গেট দ্য বিজনেস এফিসিয়েন্সি। এবং এই বিজনেস এফিসিয়েন্সি আনার জন্য যে ধরনের এফিশিয়েন্ট সিস্টেম তৈরি করা দরকার, ইট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ছোটো কাল থেকে এই জিনিসটা শেখাতে হবে। খুব দেখবেন যে কম্পিটিটিভ ডিসিপ্লিন যাতে তৈরি হয় সিঙ্গাপুর থেকে, এমনি তৈরি হচ্ছে না। তারা কিন্তু প্রতিটা জায়গাতে জানে যে এই নেক্সট স্টেপে কীভাবে করতে হবে, এই স্টেপে এই টেকনোলজিগুলি ইউজ করতে হবে, এই স্টেপে আমাকে এই এডুকেশনগুলি এভাবে নিতে হবে। সো এটা একটা সামগ্রিক ব্যাপার, একটা ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপার, মানে সামগ্রিকভাবে আমাদের আসলে এগিয়ে যেতে হবে বিগণ্যতা। আমরা আপনার কাছে ফিরছি আবার, যে ডিজিটাল বাংলাদেশকে যদি আমরা ফিলোসফি অফ রেভলিউশন বা প্রযুক্তি বিপ্লব যেটাই বলি না কেন, এর মধ্যে দিয়ে আসলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কতটুকু সম্ভব হবে? আমাদের অপার সম্ভাবনার এই দেশ, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমার দেশের 17 কোটি মানুষ। স্রষ্টার যত সৃষ্টি, তার ভিতর সবচেয়ে মহান সৃষ্টি হলো মানুষ, এবং মানুষের সবচেয়ে মূল্যবান জায়গা হলো আমাদের ব্রেন। এবং এখন পর্যন্ত হিউম্যান ডেভেলপমেন্টের যত জায়গা এসছে, তার ভিতরে ICT ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো আমাদের 17 কোটি মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো 17 কোটি ব্রেন। এটাকে আমরা কাজে লাগাতে চাই। তো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 12 বছরে আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম 6 গুণেরও বেশি বাড়িয়েছি। যদি এটি প্রথম দিকে প্রোগ্রেসটা ওইভাবে হয়নি যে কোনো জায়গায়, কিন্তু সামনের দিনগুলোতে আরও অনেক বেশি প্রোগ্রেস হওয়ার সবচাইতে বড় আশাবাদী আমরা। আমাদের এখন, যেমনটি মুশফিক ভাই বলছিলেন, এখন ICT খাতে সব মিলে প্রায় 20 লক্ষ মানুষ কর্মসংস্থান হয়েছে। 2025 সালে এটি বেড়ে 30 লক্ষ হবে। 2009 সালে এখানে এক্সপোর্ট ছিল, সব মিলে ইনকাম ছিল মাত্র 26 মিলিয়ন। আমরা এখন এটাকে নিয়েছি 1.3 বিলিয়ন, এবং আমরা 2025 নাগাদ এটিকে $5 বিলিয়ন নিয়ে যাব। হাইটেক পার্ক শুধুমাত্র এখানেই এখন পর্যন্ত 21 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, 21,000। এবং আমরা মনে করি 2025-এর মধ্যে এখানে 50,000 মানুষের কর্মসংস্থান হবে। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানিগুলো এখন বাংলাদেশে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা জেলায় অন্ততপক্ষে একটি করে হাইটেক পার্ক। 2028 নাগাদ আমরা সারা দেশে 104টি অবকাঠামো তৈরি করব। 104টি, যে 8টি এখন এখানে অবকাঠামো রেডি আছে, আজকে আরও 3টি, মানে সব মিলে 11টি হলো। এখানে প্রায় 160টি কোম্পানি এসছে, তারা এখানে এই মাত্র 2-3 বছরের ভিতরে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করেছে, এবং আগামী 2 বছরের মধ্যে আরও 3 থেকে 4 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। বড় বড় কোম্পানি কারা এসছে? স্যামসাং এসছে দক্ষিণ কোরিয়া থেকে। তারা কিন্তু এখন আর কোনো
ইলেকট্রনিক্স বা হ্যান্ডসেট বাংলাদেশ ইম্পোর্ট করে না। এখানে হচ্ছে সম্প্রতি নোকিয়া এখানে নোকিয়া। শুরু করেছে, হুন্দাই কার তৈরি করতে যাচ্ছে, এবং তারা ইলেকট্রিক কার তৈরি করবে খুব দ্রুতই। সনি জাপানিজ জায়ান্ট, তারা হাইটেক পার্ক সিলেট, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেট, সেখানে বড় জায়গা নিয়েছে, তারা তাদের বিল্ডিং তৈরির কাজ শুরু করেছে। আগামী 2023-এ তারা ম্যানুফ্যাকচারিংয়ে যাবে এবং তারা 2025 সালের ভিতরে দেশের সমস্ত ইন্টারনাল ডিমান্ড মিট করে দেশের বাইরে রপ্তানি করবে। এখানে আসার পথে রয়েছে মাইক্রোসফট, এখানে আসছে ওরাকল, বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এসছে এবং আমাদের সম্ভাবনা এখন অনেক বেশি। কারণ হলো এতদিন আমরা আমাদের সক্ষমতাকে জানাতে পারিনি। এখন মানে আমরা এখন আমাদের আমাদের সক্ষমতাকে বাইরে অনেক প্রতিষ্ঠান আসছে। এই অবশ্যই। ক্ষেত্রে কি মুশিক ভাই আপনার কাছে প্রশ্ন, যে এই ক্ষেত্রে কি আমাদের দেশীয় প্রতিষ্ঠান কি হুমকির মুখে পড়বে কিনা? কোথায়? এই যে বাইরে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসছে, মাইক্রোসফট আসার পথে আছে, আমাদের স্যামসাং এসে গেছে, নোকিয়া এসে গেছে, এবং এই ক্ষেত্রে এবং আপনারা কি সমস্যা এবং সংকটের মুখোমুখি হচ্ছেন, এবং আপনারা আর্থিকভাবে ব্যাংকগুলো থেকে কিভাবে সহায়তা পাচ্ছেন? আমাদের আদার্স ইন্ডাস্ট্রিকে যদি আমরা সামনে আনি, আদার্স ইন্ডাস্ট্রি যেভাবে আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে, এই ক্ষেত্রে আইসিটি বিভাগে আপনারা যারা কাজ করছেন, আপনারা এই আইসিটি ইন্ডাস্ট্রিতে কি সুযোগ সুবিধা পাচ্ছেন বা কি প্রতিবন্ধকতা আছে? আচ্ছা, এইভাবে আপনার প্রশ্ন দুইটি আমি অ্যান্সার করছি, চেষ্টা করছি। একটা, প্রথমত বলেছেন যদি বিদেশি কোম্পানিগুলি দেশে আসুক, এসে আমাদের কাজগুলি নিয়ে যাচ্ছে কি না। সবসময় আমরা চাই বিদেশি কোম্পানিগুলি দেশে আসুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কারণ কি, ওরা আসলে শুধুমাত্র যে ওরা যে কাজগুলি করবে, ওরা ডেফিনেটলি এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির ইন টার্মস অফ টেকনিক্যাল নো হাউ, ম্যানেজমেন্ট স্কিল আমরা শিখতে পারবো। বোয়িংয়ের সাথে কাজকর্ম শিখতে পেরেছি, সমস্যা নেই। অতএব যদি স্যামসাং যখন R&D সেন্টার করেছে, আমাদের ছেলেপেলেরও চাকরি পাবে। এখন এখানে একটা প্রবলেম আছে বিদেশের সাথে, সেটা হচ্ছে যে আমাদের কিছু বিদেশি, খুব খেয়াল করবেন, আমরা খুব অ্যাডভোকেসি করি, বিদেশি প্রকল্পগুলি হয়, সেই প্রকল্পগুলিতে যখন আমরা প্রায় ওনাদের সাথে দিন দরবার করি, প্রকল্পগুলি যে হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়, কিছু কঠিন শর্ত আরোপ করা হয় যে অমুক কাজ, কথার কথা এমন একটা কাজ অমুক দেশে 2-3টা থাকতে হবে। আমার দেশে প্রথম হয়েছে, তার মানে আমার লোকাল কোনো কোম্পানি কাজ পাচ্ছে না, ওরা কাজটা শেষ করলো, এটা কিন্তু অন্যরকম না একটা রাস্তা করে চলে গেলাম, কাজের কিন্তু কন্টিনিউশন লাগবে। তার মানে দেখা যাচ্ছে কাজটা শেষ না হতে হতে প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, কাজটা কিন্তু কন্টিনিউশন হচ্ছে না। মাঝখান থেকে ডোনার ফান্ডের টাকা এবং সরকারের টাকা, আলটিমেটলি সরকার লোন নিচ্ছে, কিন্তু এই টাকাগুলি কিন্তু নষ্ট হচ্ছে। তো সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু এই আইসিটি নীতিমালায় অনেকগুলি প্রস্তাব দিয়েছি এবং প্রস্তাবগুলি গৃহীত হয়েছে যে কর সফটওয়্যারের উপর প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পরিকল্পনা কমিশন মাননীয় মন্ত্রী রাজি হয়েছেন যে আমাদের দেশি প্রতিষ্ঠান, বিদেশে দেখবেন দেশি ট্যাক্সের দেশি প্রতিষ্ঠান কীভাবে সাথে থাকতে হবে, যাতে কাজে চলে যাওয়ার পরও, কোজে চালা যাওয়ার পরও যাতে এএমসিগুলি মেনটেনেন্সগুলি আমাদের দেশে প্রতিষ্ঠান করতে পারবে, তার সেখানে জনগুলোগুলি থাকতে হবে। তাহলে সেটা সিপিডির সাথে আমরা খুবই ক্লোজভাবে কাজ করছি। আমরা আশা করি খুব সহসায় আমরা এই বিষয়ে একটা দিক নির্দেশনা পাবো, একটা ব্যাপক উন্নতি তৈরি হবে। এখন দ্বিতীয় যখন কথা বলছেন আমাদের যে প্রতিষ্ঠানগুলি কিভাবে আর্থিক সহায়তা পাচ্ছে কিনা, আর্থিক সহায়তা বলতে কি বুঝছেন? আমি কখনো অনুদানের কথা বিশ্বাস করি না। শিল্প হিসেবে আপনারা শিল্প হিসাবে কখনো বলি না চ্যারিটি দিতে, উই ডোন্ট বিলিভ ইন চ্যারিটি, বাট আমরা একটা ফেয়ার আমরা ইনভেস্টমেন্ট চাই, ফেয়ার আমরা ব্যাংকিং ফাইন্যান্স চাই। এখানে দুটো জিনিস হচ্ছে, বাংলাদেশের ব্যাংকগুলি এখন অনেক বেটার হয়েছে, আমরা খুব ক্লোজলি কাজ করি ব্যাংকগুলির সাথে, খুবই ট্রেডিশনাল ফাইন্যান্সিংয়ে বিশ্বাস করে, ট্রেডিশনাল। কিন্তু আমাদের সেক্টর তো ট্রেডিশনাল সেক্টর না, এখানে আমার ভ্যালুয়েশন ডিফারেন্ট, কিন্তু এখনও এই ভ্যালুয়েশনটা আমরা সেন্ট্রাল ব্যাংক এবং বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এখনও ভাবে করেনি। ট্রেডিশনালি একটু কাজ করছে, কোনো ওয়ার্ক অর্ডার পেলে ওয়ার্ক অর্ডার এগেনস্টে ফাইন্যান্স দিচ্ছে, ওয়ার্ক অর্ডার এগেনস্টে ফাইন্যান্স দিচ্ছে, কিন্তু তাও সেম রেটে ফাইন্যান্সটা দিচ্ছে অন্যান্য অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে, তারপরও ভয়ভীতি আছে, যেহেতু দেখবেন আইটি সেক্টর একটা ধরেন বড় একটা আপনার একটা ফ্যাক্টরি করবে, তার একটা জমি থাকবে, বিল্ডিং থাকবে, ওটার একটা মর্টগেজ চিন্তা, ওটা একটা ভ্যালুয়েশন করা হয়। যেহেতু আমি একটা ছোট বিল্ডিংয়ের মধ্যে 5,000-10,000 স্কোয়ার ফিটের মধ্যে, আমার তো ক্যাপিটাল মেশিন হচ্ছে হিউম্যান বিং, ওটাকে তারা কোনো ভ্যালুয়েশনে আনছে না, যার ফলে ওভাবে তারা ক্যাপিটাল ফান্ড করতে এখনও ভয় পাচ্ছে, এখনও কিছু শেকি ভাব করে। কিন্তু আমি সবসময় বলি, দেখবেন যে একটা খেয়াল করবেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান এত হাজার কোটি টাকা ব্যাংকের রুকে, এক একটা যে কোনো সেক্টর, এই সেক্টরে কত পার্সেন্ট বকেয়া ঋণ, ওদিক থেকে যদি বকেয়া ঋণ আমাদের যদি ব্যাড লোন চিন্তা করেন, আমি শিওর 5 প্রিটিস লোয়ার, অনেক কম লোয়ার, বাট সামহাও
আমরা এখনও ফাইন্যান্সিয়াল সেক্টর ইন টার্মস অফ প্রাইভেট ব্যাংকিং বলেন, সরকারিকেই বলেন, ওভাবে এখনও পুরোপুরি বুঝাতে পারছি না যে আমাদের ছেলেরা যদি নেন, একটা হচ্ছে প্রথম হচ্ছে দুটা, প্রথম হচ্ছে যারা দুভাবে হবে আমাদের ট্রেডিশনাল ব্যাংক ফাইন্যান্স বিগ প্রজেক্টের ক্ষেত্রে, আর যেটা ভেঞ্চার ক্যাপিটাল, এই দুটার মধ্যে আসেন। সরকার দিচ্ছেন 2 লক্ষ 5 লক্ষ বা 10 লক্ষ টাকা, বাট ইটস নট এনাফ। তাকে যখন এগিয়ে নিতে হবে তাকে আরও ফাইন্যান্সটা নিতে হবে। সেই হিসাবে আমাদের ব্যাংকগুলিকে এগিয়ে আসতে হবে, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে আরও একটু সাহসী পদক্ষেপ নিতে হবে, আমি শিওর নিতে হবে। সরকারকেও কিছু অলরেডি করেছে, আরও কিছু প্রকল্প নিতে হবে যেখানে একটু সহজ শর্তে আমাদের কাজগুলি করতে হবে। কারণ এখানে 9% বা 10% লোন নিয়ে আমি যদি বাইরের কোম্পানিগুলির সাথে কম্পিট করি যারা 2% করে পারছে, সেখানে কিন্তু আমার পক্ষে পারা সম্ভব না। আমরা বাইরে কম্পিট করতে হবে, তো সেখানে আমাদের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। সেই জায়গায় আসলে তখন এই জায়গাটা ফার্স্ট সেক্টর হিসাবে এগিয়ে যাবে, সেটাই আমার বিশ্বাস। আমরা বিঘ্নতা যে বিষয়টা বলছিলেন যে আসলে আর্থিক সহায়তা এবং এই ক্ষেত্রে অনেকটা সরকারের সদিচ্ছা খুব জরুরি, এই ক্ষেত্রে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা সরকারের প্রতি বা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে? নিশ্চয়ই। আইসিটি ডিভিশন তো পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টর কন্ট্রোল করে না। আমরা যেটা করি সেটা হলো আমাদের আইটি এরিয়াতে যারা ইনভেস্ট করছে তাদেরকে কিভাবে প্রমোট করা যায়, বিশেষ করে আমাদের হাইটেক পার্কগুলোতে। তো হাইটেক পার্কগুলোতে আমরা কিভাবে তাদেরকে প্রমোট করি, নাম্বার 1 সেটা হলো 10 বছর ট্যাক্স ফ্রি। কেউ যদি এখানে ইনভেস্ট করে হাইটেক পার্কে, বা সে যদি নিজে হাইটেক পার্ক তৈরি করে, আমরা এটাকে প্রাইভেট হাইটেক পার্ক ডিক্লেয়ার করি, তাদেরকে 10 বছর ট্যাক্স ফ্রি দিয়ে দিই, নাম্বার 1। নাম্বার 2 হলো এক্সপোর্ট। আইসিটি রিলেটেড গুডস কেউ যদি এক্সপোর্ট করে তাহলে পরে 10% ক্যাশ ইনসেন্টিভ পায় সে, 10% ক্যাশ ইনসেন্টিভ। নাম্বার 3, ইন্ডাস্ট্রি সেট আপে গিয়ে যদি কারো ক্যাপিটাল মেশিনারিজ যন্ত্রপাতি আমদানি করার প্রয়োজন হয় তাহলে তার উপরে কোনো ধরনের কোনো ডিউটি বসানো হয় না, পুরো ডিউটি ফ্রি। নাম্বার 4, আমাদের দেশীয় কোম্পানিগুলো যদি মনে করে যে এখানে হাইটেক পার্কে তারা আসবে, তাহলে আমরা তাদেরকে কী দিই, একটা রেডি ল্যান্ড। আমরা যে হাইটেক পার্কগুলো তৈরি করেছি, ল্যান্ড রেডি, যে কেউ আসলে তাকে সঙ্গে সঙ্গে ল্যান্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউটিলিটি, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, এগুলো ফ্রি কানেকশান, তার সমস্ত সব কিছু করে যেন সে আগামীকাল যদি আসে, আজ যদি আসে, আগামীকালে তার ইন্ডাস্ট্রি তৈরির কাজ শুরু করতে পারে। বিদেশিরা যখন আসে তখন তারা এসে সরাসরি ইনভেস্ট করতে পারে, 100% এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বিদেশি কোম্পানিগুলো যদি আসে তাহলে এসে তাদের যে ইনভেস্টমেন্ট করলো, তারা যে কোনো সময় তাদের ক্যাপিটাল এবং তাদের প্রফিট নিয়ে যেতে পারে। এই সুবিধাগুলো নেওয়ার জন্য কিন্তু কাউরই হাইটেক পার্কে গিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা অনলাইন সার্ভিস দিই এবং সেটাই ওয়ান স্টপ সার্ভিস। বিভিন্ন জায়গায়, একবার ব্যাংকে, একবার এনভায়রনমেন্টে, একবার জয়েন্ট স্টক কোম্পানিতে, এখানে যাওয়ার দরকার নেই। শুধু হাইটেক পার্কেই যদি তারা অ্যাপ্লাই করে, কেউ আমেরিকা থেকে অ্যাপ্লাই করতে পারে, কেউ অস্ট্রেলিয়া থেকে অ্যাপ্লাই করতে পারে, কেউ দেশের ভিতরে অ্যাপ্লাই করতে পারে। করলে পরে আমরা তাদেরকে অনলাইনে এই সুবিধাগুলো দিয়ে দিই, প্রজেক্ট রেজিস্ট্রেশন, তার ব্যাংক লোন, তার প্রজেক্ট অন্যান্য বিষয়গুলো আমরা তাদেরকে সুবিধাগুলো দিয়ে থাকি। এর ফলে এভারেস্ট নামে একটা গ্রুপ আছে, তারা রিসার্চ করে, তারা বলছে যে আইসিটি ইনভেস্টমেন্ট যে ইনসেন্টিভগুলো সারা দুনিয়াতে দেওয়া হয় বিভিন্ন দেশের সরকার, তো সরকার দেওয়া হলো ইনসেন্টিভ, তো প্রাইভেট দেয় না। তার ভিতরে বাংলাদেশ ইজ অ্যাট দি টপ। বাংলাদেশ সবচেয়ে বেশি ইনসেন্টিভ দিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের লিমিটেশন হলো আমরা এই সুবিধাগুলোর কথা সারা দুনিয়াকে এখনও ওইভাবে জানাতে পারিনি। কারণ হলো আমাদের এতদিন আমরা কিছুটা চুপচাপ ছিলাম, যে আমাদের সক্ষমতাটাকে আমরা যেটা বলবো সেটা যেন দেশের বাইরে যারা আসছে তারা যেন এসে দেখে যে এটা একটা বাস্তবতা। তো সেই জন্য আমরা এখন চুপচাপ ছিলাম। এখন আমাদের 50 বছরে আমরা এখন উঠে এসেছি, আমরা এখন দেখাচ্ছি আমাদের সক্ষমতাটা আসলে অনেক, আমাদের সবাইকে আমরা চেষ্টা করছি। এখন আগে আমরা ছিলাম সহায়তা নিতাম, এখন আমরা টুগেদার, আমরা একসাথে কাজ করছি। আবার ফিরবো আপনার কাছে। আমরা মুশফিক ভাই আপনার কাছে ফিরছি যে আসলে স্টার্টআপ ও ফ্রিল্যান্সিং এর বিকাশের ক্ষেত্রে আসলে
কী ধরনের সুযোগ সুবিধা বর্তমানে রয়েছে এবং এই সেক্টরকে থেকে যদি আমরা রপ্তানি আয় বাড়াতে চাই তাহলে কি করা উচিত বলে আপনি মনে করছেন স্টার্টআপের ক্ষেত্রে? স্টার্টআপ এবং ফ্রিল্যান্সিং দুইটার ক্ষেত্রেই। দেখেন, প্রথম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে যদি কথাগুলি বলি, যে অলরেডি আমি বলেছি যে বাংলাদেশে প্রায় কম বেশি 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে। এটার জন্য কিন্তু আমাদের সরকার, বিশেষ করে পার্টিকুলারলি মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব নিজেই কিন্তু পার্সোনাল অনেক উদ্যোগ নিয়েছেন আমাদের। মানে এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি এখন রয়েছে? জি জি আছে। যেরকম প্রতিবন্ধকতা মানে কি, একটা ফ্রিল্যান্সার যখন কাজ করে তাহলে কথা অমুক আইটিতে কোথায় কাজ করছে, আপনার গাজী টিভিতে কাজ করছে বা ব্যাংকের আইটিতে কাজ করছে, আমার কোম্পানি বা সে তো কোনো পরিচয় দিতে পারছে না। তাহলে কিন্তু এখন সরকার থেকে এখন আমরা একসাথে কাজ করেছি, ফ্রিল্যান্সারদেরকে বেসিক্যালি একটা আইডি কার্ড দেওয়া হবে। এর মধ্যে অনেক ফ্রিল্যান্সার কিন্তু ভালো ইনকাম করছে, বেশ ভালো ইনকাম করছে, নর্মাল জায়গা থেকে আইডি কার্ড দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রিল্যান্সারদেরকে যদি এক্সপোর্টের জন্য 4%। গতকাল আমাদের একটা আউটসোর্সিং অ্যাওয়ার্ড ছিল, যেখানে প্রতিবন্ধক ফ্রিল্যান্সার থেকে আপনিও ছিলেন দাদা, তারপর থেকে শুরু করে একেবারে রিমোট থেকে প্রতিবন্ধী থেকে শুরু করে স্টুডেন্ট থেকে সবাইকে আমরা পুরস্কৃত করেছি। ওরা 4% পাচ্ছে। এখন এই ফ্রিল্যান্সার তো সবসময় ছোট থাকতে পারবে না, তাদেরকে কিভাবে একটু বড় হতে হবে। তো বড় হলে কিভাবে ওরা একটা 5 জন 6 জন 10 জন 15 জন করে ক্লাব করে করতে পারে, বা আমরা ওদেরকে বেশি উৎসাহিত করছি যে তোমরা সবাই মিলে একটা কোম্পানি করো 3-4 জন মিলে, তাহলে এই 4% তুমি 10% পাবে, যে প্রণোদনা যেটা কথা, ক্যাশ ইনসেন্টিভটা পাবে। তাহলে তুমি কিন্তু ব্যাংকে যেতে পারবে, তারা কিন্তু ব্যাংকে যেতে পারছো না প্রতিষ্ঠানগুলিকে। তাহলে ফ্রিল্যান্সিংয়ের এটা দিস ইজ ওয়ান ইস্যু। দেন আরেকটা জিনিস ফ্রিল্যান্সারদের বুঝতে হবে যে যদি কোম্পানিকে র্যাম্প আপ করতে হবে, তার কিন্তু সার্টেন ম্যানেজমেন্ট স্কিল গঠন করতে হবে। টেকনিক্যাল স্কিল তো তাকে রাখতে হবে, দিস ইজ গ্রামার, সার্টেন ম্যানেজমেন্ট স্কিল গঠন করতে হবে। তাহলে এটা কিন্তু একটা প্রক্রিয়া, এটাকে করতে হলে তাকে একটা কোম্পানি ফরমেশনে নিয়ে আসতে হবে। সেই জন্য কিন্তু আমরা খুবই ক্লোজলি কাজ করছি কীভাবে ওদেরকে আমরা একটা কোম্পানিতে ওদেরকে ট্রেডিশনাল ট্রেড লাইসেন্স করে কোম্পানিতে ফরমেশন করা যায়, এদিকে 4 থেকে 10%। এরপরে যখন আসছেন স্টার্টআপের ক্ষেত্রে, স্টার্টআপের প্রতিবন্ধকতার সবচেয়ে বড় জিনিসটা হলো, স্টার্টআপ যারা করছে খুব অল্প বয়সের ছেলে, আমরাও শুরু করেছি, ওটা স্টার্টআপে আমাদের তখন অসীম অনেক ড্রিম থাকে, একদম ড্রিম থাকে, পৃথিবী সব জয় করে ফেলবো। হ্যাঁ, সবকিছু তো জয় করা সম্ভব না, এবং ওটা থাকার কারণেই কিন্তু অনেক কিছু অনেক দূর আগানো যায়। এখন স্টার্টআপদের জন্য যেই ধরনের ফান্ডিং দরকার হয়, যে ম্যানেজমেন্ট স্কিল দরকার হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বুঝতে হবে যে কি বিজনেসটা করতে চাচ্ছি, সেই বিজনেসটুকু করার মতো ক্যাপাবিলিটি এবং সেই বিজনেসটুকুর এনভায়রনমেন্টটাকে আছে কিনা ম্যাপিং করার মতো, সেই জিনিসগুলি বোঝার কিন্তু কিছুটা গ্যাপ রয়ে গেছে। মানে গবেষণায় আসলে আমাদের অনেক গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ, প্রফেশনালিজম। এটা ধরেন একেবারে যেটা বললাম, ধরেন স্ট্যানফোর্ডের কথা বলি, এত স্টার্টআপ কেন আসে? ওদের কালচারটাই কিন্তু স্টার্টআপ। স্ট্যানফোর্ড কিন্তু খুব ভালো কোনো টপ এক্সিকিউটিভ প্রডিউস করে না, কিন্তু যেটা হয়তো অন্য ইউনিভার্সিটিগুলি প্রডিউস করে, সে কিন্তু স্টার্টআপ প্রডিউস করে। একটা এনভায়রনমেন্ট থাকে স্টার্টআপের এনভায়রনমেন্টের। স্টার্টআপের এনভায়রনমেন্ট আমাদের সবচেয়ে বড়, আমি বলি এখন আমার দুঃখের কথাটা বলি, আপনি যেটা কথা দুঃখের কথাটাই বলি, সেটা সংক্ষেপে সেটা একেবারে সংক্ষেপে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা, আমাকে আলাদা ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইন্ডিভিজুয়াল টেক্সটাইল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং অমুক ইউনিভার্সিটি হইতে পারে না। দিস ইজ এ রং কনসেপ্ট আমার মতে। কারণ আমি টেকনিক্যাল বুয়েটে পড়েছি, আমার কোনো বিজনেস স্কুল নাই। আপনি এমআইটিতে খেয়াল করবেন, সবচেয়ে বড় ইকোনমিক্সের ডিপার্টমেন্টে পল কুগনুর মতো কয়েকজন নোবেল লরেট আছে। যখন মাল্টি ফাংশনাল একটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টকে আমি দেখবো, সেখানে খেলাধুলা হচ্ছে, আমি দেখবো সেখানে সংস্কৃতি চর্চা হচ্ছে, সেখানে বিজনেস চর্চা হচ্ছে। তাহলে এই যে মাল্টিফ্যাসার যে একটা এনভায়রনমেন্টাল এর মধ্যে বড় হব, তাহলে আমার কিন্তু চিন্তা চেতনা বাড়বে। আমি পকেট করে এটার জন্য পালির জন্য আলাদা করছি, আলাদা হয়ে যাচ্ছে। নো দ্যাট ক্যানট বি। এটা কোনো একটা বেকার, এবং ভবিষ্যতে যেটা আসছে মাল্টি স্কিল নিতে হবে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে কাজ করতে হয় রিসার্চে। তো আমাদের এই জায়গায় অসম্ভব চিন্তা আছে। এরকম জানা অনেকগুলি ব্যাংক কনসোলিডেট করে, আমার মতে অনেক আস্তে আস্তে ইউনিভার্সিটিগুলি কনসোলিডেট করতে হবে, এভাবে কিন্তু করা সম্ভব না। একবারে আমরা আসলে এই জায়গাটা বুঝতে হবে আমাদেরকে। আমরা একবারে শেষ দিকে বিগত আপনার কাছে শেষ প্রশ্ন, যে আসলে আমরা ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে এবং ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে সাইবার সিকিউরিটি অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এবং এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা আসলে কতটুকু সক্ষমতা অর্জন করতে পেরেছি এই সময়ের মধ্যে?
হ্যাঁ নিশান একবার ভাই, সংক্ষেপে, একবার আমরা শেষ দিকে। সব ভালোর একটা মন্দ দিক রয়েছে। তো আমরা এই যে ইন্টারনেট জগতে প্রবেশ করেছি, এখানে কিছু মন্দ দিকও রয়েছে। তো তার ভিতরে একটি আপনি বললেন যে সাইবার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাইবার সিকিউরিটি দিয়ে আপনি জানেন প্রায় বছর 3 আগে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় কয়েকশো কোটি টাকা চলে গিয়েছে। আমাদের ইয়াং ছেলেমেয়ে অনেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে অনেক গুজব রটে যাচ্ছে, একজন আরেকজনের চরিত্র হনন করছে। দিজ আর দি ভেরি ওয়ার্স্ট সাইড, খারাপ দিকটা। তো যেহেতু আমরা ভালো দিকটা নিতে যাচ্ছি, সুতরাং খারাপ দিকটা নেব না এরকম বলার কোনো সুযোগ নেই, থাকবে, কিন্তু এটাকে মিনিমাইজ করা, প্রিভেন্ট করা। তো সেক্ষেত্রে সবচাইতে বড় জিনিসটা হলো সচেতনতা। আমাদের সচেতনতাটা বাড়াতে হবে। ওটা তো আছে, পাশাপাশি এর পাশাপাশি- প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের কোনো উদ্যোগ মানে বা এর পাশাপাশি কোনো আমরা চিন্তা ভাবনা আছে অবশ্যই আমরা যে জিনিসটা প্রথম করার চেষ্টা করেছি সেটা হলো আমরা প্রতি বছরই এই যে আজকে যেটি হলো ডিজিটাল বাংলাদেশ ডে, বাংলাদেশ দিবস। গত বছর কিন্তু আমরা এই সাইবার সিকিউরিটির উপরে, সাইবার সচেতনের উপরে সবচাইতে বেশি জোর Focus করা দিয়েছিলাম, সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম যে ভালো করে না দেখে, ভালো করে না বুঝে কোনো কিছু শেয়ার করা যাবে না। ভালো মন্দ যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। তো আমরা আইন করেছি, আমরা কিন্তু আইন করেছি এটার এগেনস্টে। সেকেন্ড হলো আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল হলো আমাদের কিশোরীরা, সবচেয়ে বেশি শিশু এবং কিশোর সবচেয়ে বেশি ভালনারেবল। এবং প্রায় বাংলাদেশে এ পর্যন্ত 10 লাখেরও বেশি কিশোর কিশোরীদেরকে এই বিষয় সম্পর্কে শেখানো হয়েছে, কিভাবে সাইবার সিকিউরিটি ঝুঁকিটা কমানো যায়। আবার পাশাপাশি তাদেরকে শেখানো হয়েছে কিভাবে এটাকে মিটিগেট করানো যায়, কীভাবে অ্যাভয়েড করা যায়। আমাদের পুলিশ সহ বিভিন্ন এজেন্সি যেগুলো আছে তাদেরকেও এ ব্যাপারে তারা সামনে এগিয়ে এসছে যে কিভাবে আগানো যায়। তো এই জায়গা কিন্তু এখন আমাদের বেশ বড় একটা দুর্বলতার জায়গা, কিন্তু এটাকে আমরা পুরোপুরি একেবারে তারপর আমরা বলবো যে কি আসলে নিরসন করতে পারবো না। সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় জরুরি। সবচাইতে বেশি আমরা যারা গুরুত্বপূর্ণ এটা। ইন্টারনেট ইউজ করি, আমরা যারা পারিবারিকভাবেও কিন্তু আমাদের দায়িত্ব অনেক, আমি বাবা, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তাদের ক্ষেত্রে অনেক দায়িত্ব রয়েছে। আপনি যদি একবার সংক্ষেপে যদি এক মিনিটে বলি, এক বাক্যে। জাতিগতভাবে আমাদের সিকিউরিটি বা ডিসিপ্লিনের একটু অভাব আছে। হ্যাঁ, এটাকে ইমপ্রুভ করতে হবে। সিকিউরিটির কথা কেন বলছি, যে ধরেন দেখবেন যে বড় জিনিসে আমরা যখন কথা বলছি, খুব গোপনীয় কথা আমরা হয়তো আমাদের ড্রাইভারের সামনে বা বলে ফেলছি, এটি সিকিউরিটি কেউ কিন্তু রাখতে পারবে না। এটা আমাদের অভ্যাস। কিন্তু ছোট্ট একটা ইন্টারনেটের কথা চিন্তা করবেন, সব খুব সত্য বলা আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটু কঠিন করে একটু দিতে, মাঝে মাঝে চেঞ্জ করতে, এটা কেউ চেঞ্জ করেন না। এবং বলা হয় যে কয়দিন পরে খেয়াল রাখবেন যে রাউটারটা একটু IPv6 আছে কিনা, তাও আমরা তার মানে আমরা বলতে পারি এই জিনিসটা থেকে আসলে আমাদের এক ধরনের প্রাইভেসির, আমরা যতই আধুনিক হচ্ছি, প্রোটোকল না মানার, আমি ডিজিটাল নির্ভর হচ্ছি, তত অনেক ক্ষেত্রে আমরা প্রোটোকল না মানার একটা প্রবণতা, প্রাইভেসির ক্ষেত্রে আমরা অনেকটাই কম্প্রোমাইজ করছি, এবং প্রাইভেসির ক্ষেত্রে আমাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ বিকর্ণ কুমার ঘোষ আপনাকে, এবং অনেক ধন্যবাদ মোহাম্মদ মুশফিকুর রহমান আপনাকে আমাদের এই মাঝরাতে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।